হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের রাইমার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 5। তোমাদের এই ভিডিও সেশনে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত কোশ্চেন আছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে সেই ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো করানো হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমাদের নতুন ভিউয়ার্সদের জন্য বলবো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখো কোশ্চেন নম্বর 1। এক নম্বর কোশ্চেনে কি আছে? এক নম্বর কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ কি? বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো অপশান এ বলছে রাসায়নিক বিক্রিয়া, অপশান বি আলোক রাসায়নিক বিক্রিয়া, অপশান সি নিউক্লিয় বিক্রিয়া, অপশান সি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হয়েছে কোন কারণে? কারণ হবে অপশান বি আলোক রাসায়নিক বিক্রিয়া। কিসের জন্য সৃষ্টি হয়েছে? আলোক রাসায়নিক বিক্রিয়া। আলোক রাসায়নিক বিক্রিয়া। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম টি ছোট হাতের টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রেখাচিত্রটি কী হবে? অপশান এ মূলবিন্দুগামী সরলরেখা, অপশান বি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, অপশান সি সরলরেখার কিন্তু মূলবিন্দুগামী নয়, আর ডি বলেছে সমপরাবৃত্তাকার। উত্তর হবে কি? উত্তর হবে অপশান সি সরলরেখা কিন্তু সেটি কী ধরনের? সেটি মূলবিন্দুগামী নয়, কিন্তু কি নয়? মূল বিন্দুগামী নয়। 3 নম্বর কোশ্চেন কি আছে? কোশ্চেন নম্বর 3 দেখো কি বলেছে? বলেছে যে 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত যে বক্তব্যটি ঠিক নয় তা হলো অপশান এ 32 গ্রাম অক্সিজেন, বি বলেছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, সি বলেছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, ডি বলেছে এসটিপিতে আয়তন 22.4 লিটার। 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা হলো অপশান এ 32 গ্রাম অক্সিজেন, অপশান বি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, সি বলেছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, আর ডি কী হবে? ডি বলেছে যে এসটিপিতে আয়তন 22.4 লিটার। তো 1 মোল অক্সিজেন বললে কোন বক্তব্যটি সঠিক নয়? 1 মোল অক্সিজেন মানে আমরা কি জানি? 1 মোল অক্সিজেন বলতে আমরা বুঝি কি, যে এই অক্সিজেনের ভিতরে কি আছে? 32 গ্রাম অক্সিজেন আছে, তাতে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু আছে এবং সেই অক্সিজেনের পরিমাণ হচ্ছে 22.4 লিটার এসটিপিতে আয়তন। তবে ঠিক নয় কোনটা? ঠিক নয় হবে অপশান বি। কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? 4 নম্বর কোশ্চেন বলেছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3 আলফা। কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন কি দিয়েছে? বলেছে যে একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপাতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি সঠিক। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপাতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি সঠিক। অপশান এতে আছে আর সমান ভি, অপশান বি আছে আর সমান 1/ভি, অপশান সি আছে আর গ্রেটার দেন ভি, আর অপশান ডি আছে আর লেস দেন ভি। উত্তর আমাদের কী হবে? 5 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি আর গ্রেটার দেন ভি। 6 নম্বর কোশ্চেন কি আছে? 6 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে বর্ণালীর মধ্যবর্ণটি কোনটি? বর্ণালী মানে আমরা কি জানি? বর্ণালী হচ্ছে বেনি আসহ কলা। তোমাদের শর্ট টার্ম সবাই জানো বেনি আসহ কলা। তবে এর মিডিলের নামটা কি আছে? মিডিল আছে হলুদ। 7 নম্বর কোশ্চেন কি আছে? কোশ্চেন নম্বর 7 কি বলেছে দেখো? বলেছে যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিবর্তন করা হয় সেটি কি? অপশান এ কনভার্টার, অপশান বি রেকটিফায়ার, অপশান সি ডায়নামো, অপশান সি ডি হচ্ছে ভোল্টামিটার। উত্তর হবে অপশান বি রেকটিফায়ার। কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং হওয়া উচিত কি? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং হওয়া উচিত কি? বাদামি, নীল, হলুদ ও সবুজ। বাদামি, নীল, হলুদ ও সবুজ। উত্তর হবে কি? বাদামি। কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন কি দিয়েছে? আলফা, বিটা ও গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম কি? আলফা, বিটা ও গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম কি হবে? অর্থাৎ আলফা, বিটা, গামাকে যে চৌম্বক ক্ষেত্রে ফেলা হয় তার ক্ষেত্রে কার বিক্ষেপণ সবথেকে বেশি হয়? বিক্ষেপণ সবথেকে হয় বিটার, কারণ বিটার ভর কম এবং সেটি চার্জযুক্ত ভর কম। গামার ভর সবথেকে কম, কিন্তু গামার ভর সবথেকে কম হলে কিন্তু চার্জ নেই, তো বিক্ষেপণ হবেই না, জিরো। তো বিটার বিক্ষেপণ বেশি হবে, তারপরে আলফা, তারপরে হবে গামা। কোশ্চেন নম্বর 10
10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর এমসিকিউ কি দিয়েছে, বলেছে যে একাধিক যোজ্যতা দেখা যায়, একাধিক যোজ্যতা দেখা যায় অপশান এ ক্ষার ধাতুর, অপশান বি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর, অপশান সি হ্যালোজেনের, অপশান ডি সন্ধিগত মৌলের। তাই একাধিক যোজ্যতা দেখা যায় কাদের ক্ষেত্রে, একাধিক যোজ্যতা দেখা যায় অপশান ডি সন্ধিগত মৌলদের, সন্ধিগত মৌলদের অর্থাৎ যারা সন্ধিগত মৌল অর্থাৎ গ্রুপ কত, সন্ধিগত মৌল থাকে গ্রুপ 3 থেকে 12। কোশ্চেন নম্বর 11, 11 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে প্রদত্ত কোন জোট দুটি আইসো ইলেকট্রনিক, প্রদত্ত কোন জোটটি আইসো ইলেকট্রনিক কাদের বলা হয়, আইসো ইলেকট্রনিক বলা হয় যাদের ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান কারা হবে, নিয়ন এবং O2 মাইনাস, নিয়নের 10টা ইলেকট্রন, O2 মাইনাসের 10টা ইলেকট্রন, অর্থাৎ অপশান এ Ni আর O2 মাইনাস। 12 নম্বর এমসিকিউ দেখো, বলেছে যে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, অপশান এ তামা, অপশান বি গ্যাস কার্বন, অপশান সি আছে NaCl এর জলীয় দ্রবণ, আর অপশান ডি আছে কি, অপশান ডি আছে যে চিনির জলীয় দ্রবণ। তাই কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত হবে না চিনির জলীয় দ্রবণের মধ্য দিয়ে, অপশান হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 13, 13 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহার করা হয় NO, H2S, N2 ও NO2 ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন, অপশান সি নাইট্রোজেন তরল পাট। কোশ্চেন নম্বর 14, 14 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে, বলেছে যে লোহার আকরিক রেড হিমাটাইটের, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত কি, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হচ্ছে অপশান বি FeO, অপশান বি Fe2O3, অপশান সি Fe3O4, অপশান ডি FeCO3। তো উত্তর কী হবে, এখানে উত্তর হবে অপশান বি Fe2O3। 15 নম্বর এমসিকিউ অর্থাৎ শেষ এমসিকিউ দেখো কি বলেছে, এমসিকিউ শেষে বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি, বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত করা হয় অপশান বি ইথিলিন, ইথিলিন মাস্টার্ড গ্যাস তৈরিতে ব্যবহার করা হয় ইথিলিন, ইথিলিন। এইগুলো তোমাদের 15খানা এমসিকিউ। এরপরে গ্রুপ বি এর এসিকিউ দেখো কি আছে, গ্রুপ বি এর এসিকিউ এর 1 নম্বর কোশ্চেন কি আছে, সত্য মিথ্যা লেখো। প্রথম কোশ্চেন আছে সত্য মিথ্যা, 1 নম্বর কি আছে সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা কি জানতে দিয়েছে, বলছে বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গ্যাসোলিন, বায়োফুয়েলের উদাহরণ হলো গ্যাসোলিন, এটা সত্য না মিথ্যা, এটা হলো মিথ্যা। 2 নম্বর কোশ্চেন কি আছে, 2 নম্বর কোশ্চেন আছে ওজোন গ্যাসকে ঘনত্বকে, ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়, ওজোন গ্যাসের ঘনত্বকে প্রকাশ করা হয় ডবসন একক, কী এককে, ডবসন এককে। 3 নম্বর কোশ্চেন কি আছে, 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো, মোলার আয়তনের মান, মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও ড্যাশের ওপর নির্ভরশীল, মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল। কোশ্চেন নম্বর 3 গেল, 3-এর অথবা আছে দেখো, অথবাতে কি বলেছে, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন শূন্য হয় না -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন নম্বর 4, 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 4 নম্বর কোশ্চেনে বলেছে যে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটিতে এন এর একক কি, পিভি সমান এনআরটিতে এন এর একক কি হবে, পিভি সমান এনআরটিতে এন এর একক হবে গ্রাম পার মোল, কি হবে গ্রাম পার মোল। কোশ্চেন নম্বর 5, 5 নম্বর কোশ্চেন বলছে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো ড্যাশ কেলভিন উষ্ণতায়, ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, তো কত কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় 277 কেলভিন। কোশ্চেন নম্বর 6, 6 নম্বর কোশ্চেন দেখো এমসিকিউ, কোশ্চেন নম্বর 6-এ কি বলেছে, বলেছে যে কোন পথ বরাবর গোলীয় দর্পণে, কোন পথ বরাবর গোলীয় দর্পণে আপাতিত হলে, কোন পথ বরাবর গোলীয় দর্পণে আপাতিত হলে আলোকরশ্মি সেই পথেই প্রতিফলিত হয়, কোন পথ বরাবর গোলীয় দর্পণে, কোন পথ বরাবর গোলীয় দর্পণে আপাতিত হলে আলোকরশ্মি সেই পথেই প্রতিফলিত হয়, অপশন হবে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। কোশ্চেন নম্বর 7, 7 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে যে বাইফোকাল চশমা কোন ধরনের ত্রুটি থাকলে সেটি ব্যবহার করা হয়, বাইফোকাল ব্যবহার করা হয় কোন ধরনের ত্রুটিতে, বাইফোকাল ব্যবহার করে প্রেস বায়োপিয়াতে, কী ব্যবহার করা, প্রেস বায়োপিয়া। কোশ্চেন নম্বর 7-এর অথবা কি আছে দেখো, সত্য মিথ্যা লেখো, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, সত্য মিথ্যা বলেছে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, এটি হবে সত্য। কোশ্চেন নম্বর কত, 8, 8 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়, ইলেকট্রিক মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, কী শক্তি,
বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন নম্বর অথবা দেখো 8 অথবা অর কি বলেছে? অর বলেছে যে 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রবাহের মধ্যে নিয়ে যেতে কত জুল কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। 1 কুলম্বকে 1 ভোল্টের মধ্য দিয়ে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত? 9 কি বলছে? তড়িৎ পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে? তড়িৎ পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে না মো সেমি ইনভার্স। কোশ্চেন নম্বর 10 বলছে নিউক্লিয় ঘটনার একটি উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 10 কি বলছে? নিউক্লিয় ঘটনার একটি উদাহরণ দাও। তো নিউক্লিয় ঘটনার উদাহরণ কি হবে? নিউক্লিয় দুর্ঘটনার উদাহরণ হচ্ছে চেরনোবিলে নিউক্লিয়ার প্ল্যান্টের যে দুর্ঘটনা বলতে পারো সেটা চেরনোবিল। ইউক্রেনের চেরনোবিলে যে রাশিয়া বা ইউক্রেন, আগেকার রাশিয়া বর্তমানে ইউক্রেনের মধ্যে যে চেরনোবিল বলে যে আমাদের নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্টের যে দুর্ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে নিউক্লিয়ার দুর্ঘটনার উদাহরণ। কোশ্চেন নম্বর 11 নম্বরে কোশ্চেনে দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে, 4খানা আছে, বাম স্তম্ভ নম্বর 4খানা কোশ্চেন আছে। 1 নম্বর বলেছে একটি অভিজাত মৌল। তো একটি অভিজাত মৌল কী হবে? এর মধ্যে অভিজাত মৌলের উত্তর কী হবে? অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন। 1 নম্বরে হচ্ছে ক্রিপ্টন। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে যে মৌলের অ্যানায়ন লোহায় মরচে পড়াকে ত্বরান্বিত করে, যে মৌলের অ্যানায়ন লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন, Cl। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে দেখো, বলছে পর্যায় 2 এর সর্বাধিক আয়নন বিভব সম্পন্ন মৌল কোনটি? পর্যায় 2 এর সর্বাধিক আয়নন বিভব সম্পন্ন মৌল হচ্ছে নিয়ন। কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, কোশ্চেন নম্বর 4 বলছে কলঙ্কহীন ইস্পাতে কি থাকে? কলঙ্কহীন ইস্পাতে থাকে ক্রোমিয়াম, Cr, ক্রোমিয়াম। কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে? 12 নম্বর কোশ্চেনে বলছে সত্য মিথ্যা লেখো। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে আয়নবন্ধন গঠিত হয়। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে আয়নবন্ধন গঠিত হয়, এটি হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 13 এর অথবা রয়েছে, অথবা অর কি বলেছে? C2H2 এর মধ্যে কয়টি সমযোজী বন্ধন আছে? C2H2 এর মধ্যে কয়টি সমযোজী বন্ধন আছে? 3টি সমযোজী বন্ধন আছে। কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন বলছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষারের উদাহরণ দাও। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। নাম হবে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কি আছে? কোশ্চেন নম্বর 14তে দেখো বলেছে যে শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে আয়ন। কোশ্চেন নম্বর অথবা এর অর আছে দেখো, 14 নম্বর কোশ্চেন বলছে কোনো দ্রব্যের উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। যেহেতু রূপো হলো আর্জেন্টো সায়ানাইড। কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে বলেছে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো। দুটি গ্যাসের কি? অ্যামোনিয়া আর HCl। দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কঠিন পদার্থ। NH4Cl হচ্ছে কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের এটি কঠিন পদার্থ। এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নম্বর 16 বলছে লাইকার অ্যামোনিয়া কি তা লেখো। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট লাইকার অ্যামোনিয়া 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। কোশ্চেন নম্বর 16 অথবা অর কি বলেছে দেখো, বলেছে যে শূন্যস্থান পূরণ করো। ক্যালসিয়াম সায়ানামাইডকে আদ্র বিশ্লেষণ করলে কী গ্যাস পাওয়া যায়? ক্যালসিয়াম সায়ানামাইডকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়।
কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কি আছে? 17 নম্বর কোশ্চেনে আছে যে পিটিএফই এর পুরো নাম কি? পিটিএফই এর পুরো নাম হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। পলিটেট্রাফ্লুরোথিলিন হচ্ছে পিটিএফই এর পুরো নাম। কোশ্চেন নম্বর 18 অর্থাৎ শেষ কোশ্চেন দেখো, শেষ কোশ্চেনে কি বলেছে? কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? জৈব গ্যাস ইথিলিন ব্যবহার করা হয়, ইথিলিন। এইগুলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ এসিকিউ। এবার গ্রুপ সি এর দেখো, গ্রুপ সি এর ম্যাথামেটিক্স কোনটা আছে, অঙ্ক কোনটা আছে? গ্রুপ সি এর 3-এর 2-এর অথবা 3-এর 2-এর অথবাতে কি আছে? অঙ্ক আছে। কী বলছে? 17°C উষ্ণতায় 17°C উষ্ণতায় 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেমি কিউব আয়তন অধিকার করে। ওই চাপে 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? এটা 2023 সালের কোশ্চেন। কত বছর হয়েছিল পরীক্ষা? কত বছরের? আগের বছর, 2023-এ। দেখো কী করে করতে হবে বলো। দেখে দেখো, ওখানে পিভিটি দেওয়া আছে, তো পিভিটি আছে, 87°C উষ্ণতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তো অঙ্কটায় কী যাবে? আমরা জানি যখন এই ধরনের জিনিস পিভিটি দেখবে, গ্যাসের আচরণে পিভিটির অঙ্কের একটাই সূত্র, P1V1/T1 = P2V2/T2। এই তো P2V2/T2। এখানে P1 কি? P1 হচ্ছে প্রাথমিক চাপ হচ্ছে P1। V1 হচ্ছে কি? প্রাথমিক আয়তন। T1 কি? প্রাথমিক পরম উষ্ণতা লিখবে সবসময়, হ্যাঁ, পরম উষ্ণতা লিখে প্র্যাকটিস করবে, নইলে তোমাদের উল্টে যাবে। তারপরে P2 কি হবে? P2 হচ্ছে অন্তিম চাপ, V2 কি? অন্তিম আয়তন, আর T2 কি? হচ্ছে অন্তিম পরম উষ্ণতা। পেলাম 3টে জিনিস, P1 V1 T1 P2 V2 পেয়ে গেছি আমি। এবার এদের মান দেখো কী দেওয়া আছে কোশ্চেনে, এদের মান সবার মান দেওয়া থাকে। তবে P1 এর মান কত দেওয়া আছে? P1 হচ্ছে প্রাথমিক পরম উষ্ণতা দেওয়া আছে, এর মান দেওয়া আছে 750 mmHg। V1 এর মান কত দেওয়া আছে? V1 এর মান দেওয়া আছে 580 সেমি কিউব। T1 এর মান কত দেওয়া আছে? T1 এর মান দেওয়া আছে 17°C। এবার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা কী নিয়ে যেতে হবে? কেলভিনে নিয়ে যেতে হবে। তো এতে ডিগ্রি কত হবে? 17°C মানে এর সাথে 273 যোগ করলে হবে 290 কেলভিন। T1 কত হলো? 290 কেলভিন। অন্তিম চাপ কত হবে? বলে দেখো ওই চাপে সেম চাপ, তো সেম থাকলো 750 mmHg, যেহেতু সেম চাপ বলেছে। আয়তন কত আছে? আয়তন আমাকে বের করতে হবে। T2 দেওয়া আছে কত? দেখো 47°C, 47°C। 47°C মানে কত ডিগ্রি, কত কেলভিন হয়? কেলভিন হবে কত? 320 কেলভিন। এবার মানগুলো যদি বসিয়ে দাও কোথায়? ওই যে সমীকরণে, সমীকরণে মানগুলো বসালে কি আসবে না? বেরো তোমাকে V2। তো V2 সমান আমরা কি লিখতে পারি এখান থেকে? V2 সমান সমীকরণ আমরা এখান থেকে কী লিখতে পারি? V2 হচ্ছে P1 V1 T2 বাই কত? বাই হচ্ছে P2 T1। মানগুলো বসালে কি আসবে? মানগুলো বসাও। P1 এর মান কত? 750 ইন্টু V1 এর মান কত? 580। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 320 বাই P2 এর মান কত? 750 ইন্টু T1 এর মান কত? 290। এবার কাটাকাটি করলে হয়ে গেল। কাটাকাটি 750 কেটে যাবে, 280 দিয়ে এটা কাটলে 2 হবে। তো 2 দিয়ে এটা গুণ করলে কত আসছে? V2 এর মান হচ্ছে 640 সেমি কিউব। অতএব কত? অন্তিম আয়তন বা ওই শর্তে আয়তন, অন্তিম আয়তন 640 সেমি কিউব। কোশ্চেন নম্বর। তারপরে দেখো গ্রুপ সি এ আর সেরকম টাইপের কোনো কোশ্চেন নেই। এবার গ্রুপ ডিতে চলে যাও। গ্রুপ ডিতে অনেকগুলো অঙ্ক রয়েছে, পরপর দেখো করতে হবে। অঙ্ক নম্বর কোশ্চেন নম্বর 4-2-এ ফার্স্ট অঙ্ক আছে 4-2। 4-2 রাসায়নিক অঙ্ক। প্রথম কোশ্চেন আছে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার ভর ও এসটিপিতে আয়তন নির্ণয় করো। হাইড্রোজেন পারঅক্সাইডের যদি বিয়োজন হয় উৎপন্ন হয় কি? জল এবং অক্সিজেন বলা আছে।
H2O2 পূর্ণ বিয়োজনে তৈরি হয় কি H2O2। এবার ব্যালেন্স করতে হবে, দেখো এখানে ব্যালেন্স করতে হলে আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে আর এদিকে 2 দিয়ে গুণ করতে হবে, ব্যালেন্স হলো। তখন বলতে পারি যে 2 মোল H2O2 পূর্ণ বিয়োজনে 2 মোল জল ও 1 মোল কী তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। এবার আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছে, কোশ্চেনে জানতে চেয়েছে হাইড্রোজেন পেরোক্সাইডের পূর্ণ বিয়োজনে জল অক্সিজেন তৈরি হলো 6.8 গ্রাম হাইড্রোজেন পেরোক্সাইডের বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তার ভর ও আয়তন। তো আমরা এখানে ভর ক্যালকুলেশন করলে কত পাবো, 2 মোল H2O2 এর ভর 2 গুণ 1 যোগ 16 গুণ 2, তো কত আসলে এখান থেকে, এটা হবে 68 গ্রাম আর এদিকে অক্সিজেন ভর হয় আমরা 32 গ্রাম 1 মোলের। তো এখান থেকে আমরা বলতে পারি যে 68 গ্রাম অক্সিজেন H2O2 এর 68 গ্রাম H2O2 এর বিয়োজনে 32 গ্রাম O2 উৎপন্ন হয়। তো একে কত, 1 গ্রাম H2O2 এর বিয়োজনে 32/68 গ্রাম O2 উৎপন্ন হবে। আর 6.8 গ্রাম H2O2 এর পূর্ণ বিয়োজনে 32 × 6.8 বাই কত 68, 10 মিনিট তুলে কত 10 কাটলো, অর্থাৎ 3.2 গ্রাম O2 উৎপন্ন হবে। অতএব 3.2 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। এটা গেল অক্সিজেনের পরিমাণ। এবার এখানে বলেছে অক্সিজেনের আয়তন কত, এই পরিমাণ অক্সিজেনের এসটিপিতে আয়তন কত হবে। আমরা জানি এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত 22.4 লিটার। এসটিপিতে 3.2 গ্রামের কত হবে, 3.2 গ্রামের আয়তন কত হবে 22.4 × 3.2/32, 10 মিনিট তুলে কত নিচে 10, 32 কাটলো, 2.24 লিটার। আমাদের ওই পরিমাণ অক্সিজেন আয়তন কত পেলাম না, এসটিপিতে অক্সিজেনের আয়তন 2.24 লিটার। কী করলাম আমরা দেখে অঙ্কটা, প্রথমে H2O2 বিয়োজন করলাম, H2O বিয়োজন করার পর H2O2 ওজন ক্যালকুলেশন করলাম H2O2 এর, তারপরে ঐকিক নিয়মে 68 গ্রাম অক্সিজেন H2O2 বিয়োজন অক্সিজেন পাওয়া যায় 32 গ্রাম, একটা কত 6.8 কত উত্তর পেলাম 3.2 গ্রাম অক্সিজেন। 3.2 গ্রাম অক্সিজেনের এসটিপিতে আয়তন কত পেলাম 2.24 লিটার। এটা হলো আমাদের উত্তর দুটো। এর অথবা দেখো কী আছে, অথবা আছে ম্যাগনেসিয়াম 126 গ্রাম MgCO3 এর সঙ্গে অতিরিক্ত HCl এর বিক্রিয়া ঘটানো হলে কত গ্রাম CO2, কত মোল CO2 এবং কতটুকু CO2 আয়তন উৎপন্ন হবে। একই টাইপের অঙ্ক, এখানে বিক্রিয়া কী হবে, 2 নম্বর কোশ্চেন MgCO3 সাথে কার বিক্রিয়া, HCl এর বিক্রিয়া, উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে MgCl2 প্লাস H2O প্লাস CO2, এই তো উৎপন্ন হবে। এবার ব্যালেন্স করলে কত হবে, এটাকে 2 দিয়ে গুণ লাগালে ব্যালেন্স হয়ে গেল, এদিকে 2 দিয়ে গুণ করলে ব্যালেন্স হয়ে গেল, কিছু করতে হবে না। তো এখানে 1 মোল MgCO3 বিদ্যুৎ হয়ে 1 মোল কী করে CO2 তৈরি হয়। 1 মোল MgCO3 এর ভর কত, Mg এর ভর কত আছে, Mg এর ভর হচ্ছে 24 প্লাস C এর ভর কত হয় 12, ও এর ভর হচ্ছে 16 গুণ 3, কত পেলাম 316, 48 আর 12 কত 60, 60 আর 24 হচ্ছে 84 গ্রাম। MgCO3 এর টোটাল ভর কত পেলাম আমরা, 1 মোলের ভর পেলাম 84 গ্রাম, আর 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত হয় 44 গ্রাম। তো আমরা এখান থেকে লিখতে পারি না, আমরা লিখতে পারি কি এখান থেকে 84 গ্রাম MgCO3 থেকে CO2 পাই কতটুকু না 44 গ্রাম। 1 গ্রাম MgCO থেকে CO2 পাই 44/84 গ্রাম, 126 গ্রাম MgCO থেকে CO2 পাই 44 × 126/84, এই তো 44 গ্রাম 126/84। এটাকে যদি কাটাকাটি করা হয় তবে কী উত্তর হবে, এটাকে 2 দিয়ে কাটলে এটা 2 হবে, এই কত দিয়ে কাটলে 42 দিয়ে, এটা 42 দিয়ে কাটলে 3 হবে, এটা 2, তো কত আসলো, সরি এটা 22, এটা 66 গ্রাম। অর্থাৎ 1 নম্বর কোন উত্তর পেলাম, কত গ্রাম, পেলাম যে 66 গ্রাম CO2 উৎপন্ন হবে, 66 গ্রাম কী হবে CO2 উৎপন্ন হবে। 2 নম্বর কোশ্চেন বলছে কত মোল, 2 নম্বরে কী বলেছে কত মোল CO2 উৎপন্ন হবে, কত মোল হবে 66/44 সমান 1.5 মোল CO2 উৎপন্ন হবে। 2 গেল 2, 3 কী গেল, সি গেল কি, সি হবে যে বলেছে দেখো এসটিপিতে এর আয়তন কত, তবে এসটিপিতে 66 গ্রাম CO2 এর আয়তন
কত হবে? এর আয়তন হবে 66/44 ইন্টু 22.4। তো কত হবে এখান থেকে? 2, এটা 3, 2 দিয়ে কাটলে কত হবে? 11.2 গুণ করলে হচ্ছে 33.6 লিটার। কত? 33.6 লিটার। এটা হলো উত্তর। যে 3টে উত্তর পেয়ে গেলাম। কী করলাম দেখো, প্রথম হচ্ছে বিক্রিয়া MgCO3 এর সাথে HCl এর বিক্রিয়া MgCl2 প্লাস কি হবে? H2 প্লাস CO2। 1 মোল MgCO3 ওজন পেলাম 84 গ্রাম, 1 মোল CO2 ওজন পেলাম 44 গ্রাম। আমরা লিখতে পারি 84 গ্রাম MgCO3 থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম, একে কত 126 কত বেরোলো 66 গ্রাম। 66 গ্রাম CO2 উৎপন্ন হবে, একটা উত্তর। 2 নম্বর উত্তর কী হলো? 66 গ্রাম মানে কত? 1.5 মোল CO2 পেলাম। 3 পেলাম কি STP-তে 66 গ্রাম CO2, এর আয়তন কত? আর 33.6 লিটার আয়তন হবে। এই হলো উত্তর আমাদের 3টে। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট হচ্ছে 4-3 বি। 4-3 বি দেখো কি বলেছে। 4-3 বিতে কোশ্চেনটা ফলো করে পড়ো। বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেন্টিগ্রেড করলে আয়তন প্রসারণ হবে। ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে কত? 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। কী দেওয়া আছে? এটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে আলফার মান দেওয়া আছে। আলফার মান দেওয়া আছে 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের যেহেতু দেখো আয়তন প্রসারণ জানতে চেয়েছে, আমাদের লাগবে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। গামা কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর গামা সমান কত হয়? গামা সমান হয় 3 আলফা। তো কত? 3 গুণ 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। কত হবে? এটা 317 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো আলফা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আলফা যখন পেয়ে গেলাম, আমরা ওই দিকে বের করি অঙ্কটা আমাদের সূত্র কি? দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র হচ্ছে কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু কি হয়? গামা ইকুয়াল টু হয় আয়তনের প্রসারণ বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি। এই তো অঙ্ক। তো এই অঙ্কে এখান থেকে যে মান আমি পুট করি, গামা ইকুয়াল টু লিখতে আয়তন প্রসারণ V2 বিয়োগ V1 করতে পারি। প্রাথমিক আয়তন V1 ইন্টু T2 বিয়োগ T1। এখান থেকে V2 কি? V2 হচ্ছে অন্তিম আয়তন যেটা আমাকে বের করতে হবে। এটা বের করতে হবে তো? এটা বের করতে হবে না, আমার এটা জানা নেই। তারপরে কি V1 সমান কি? V1 হচ্ছে প্রাথমিক আয়তন। V1 কত? প্রাথমিক আয়তন। এর মান কত দেওয়া আছে? এখানে দেখা যাক 5 সেমি বাহু বিশিষ্ট, তাই 5 কিউব মানে 125 সেমি কিউব। প্রাথমিক আয়তন পেয়ে গেলাম আমরা জানি এটা। V2 মান জানি না, V2 বের করে নিয়ে আমাকে আয়তন প্রসারণ বের করতে। আয়তন প্রসারণ মান হচ্ছে V2 বিয়োগ V1। V2 বিয়োগ V1 হচ্ছে আয়তন প্রসারণ, যেখানে আমার V2 মান জানা নেই। অঙ্ক থেকে V1 এর মান জানা আছে। T2 মান কত আছে? T2 মান দেওয়া আছে 578 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তিম উষ্ণতা 578 ডিগ্রি সেন্টিগ্রেড। আর T1 এর মান কত দেওয়া আছে? T1 এর মান দেওয়া আছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, সম্ভবত 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার মানগুলো পুট করো এখানে। তো গামার মান কত আছে? গামার মান ওদিকে বের করে দেখো। 51 × 10⁻⁶ ইজ ইকুয়াল টু V2 বিয়োগ 125 বাই 125 ইন্টু কী হবে? T2 মান কত? 578 বিয়োগ কত? 28। এই তো এখান থেকে আমরা কী পেলাম দেখো, এখান থেকে আমরা কী বের করবো? V2 মান আমাকে এখান থেকে বের করতে হবে। V2 মান কত হবে এখান থেকে? তো এখান থেকে কী করে করবো আমরা? এটা পেলাম 51 গুণ 10⁻⁶ ইন্টু V2 মাইনাস 125 বাই 125 ইন্টু এটা বিয়োগ করলে কত হবে? 550। বিয়োগ করলে কত হবে? 550। এবার এখান থেকে আমরা লিখতে পারি V2 বিয়োগ 125 ইকুয়াল টু কত? V2 বিয়োগ 125 ইকুয়াল টু 125 ইন্টু 550 ইন্টু কত? ইন্টু 10⁻51 গুণ 10⁻⁶। এই তো 10⁻⁶ মানে কত? 10⁻⁶ নিচে যাবে। তো এখান থেকে কত লিখতে পারবো আমরা? 125 গুণ 550 গুণ 51 বাই 10⁻⁶ মানে 10-এর পরে কটা শূন্য? 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। একটা শূন্য কাটলো। এবার এখান থেকে এবারে কাটাকাটি করি। এবার যদি কাটাকাটি করা হয়, প্রথমে 125 দিয়ে যদি একবারে কাটা যায়, একবারে ছোটো ছোটো করে যদি কাটি, তো এটা দেখলাম 5 দিয়ে কাটলাম 11। 5 দিয়ে কাটলে এটা কত হবে? 2 1 2 3 4, 4টে শূন্য হবে। এবার 125কে যদি এটাকে কাটা হয় কত হবে? 125 দিয়ে এটাকে কাটলে হবে
25 দিয়ে কাটলে হবে এটা 5, এটা 25 দিয়ে কাটলে কত হবে 8 25 200, 800, 800 কেটে দিয়ে কাটলে কত হবে 160। তো আমরা এখান থেকে পেলাম কতটুকু, পেলাম দেখো V2 V2 মাইনাস 125, V2 মাইনাস 125 ইন্টু 11 ইন্টু 51/160, কত হলো 11 ইন্টু 51/160, 160, 11 ইন্টু 51 করলে কত হবে, 11কে 51 দিয়ে গুণ করলে হচ্ছে 51 অর্থাৎ 5 6 1। তো এটাকে ভাগ করলে কত হবে, এটা ভাগ করলে নিয়ারেস্ট ভ্যালু হবে 3.51 মতো। দেখো 348 মানে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে যদি আমরা 160 দিয়ে ভাগ করি তো প্রথমে 3 দিয়ে যাবে 480, 480 ভাগ করে বিয়োগ করলে 1 8 81, পয়েন্ট নিয়ে 0 নিয়ে 5 দিয়ে দিতে হবে, 500 হলো 80, 800 100 0, তো লাস্টে কী হবে এটা 0, তারপরে 9টায় আসবে, অর্থাৎ আমরা কী আসবে এখান থেকে লিখতে পারবো 3.51। আমাদের বের করতে হবে, এটা বের করতে হবে V2 বিয়োগ V1 আয়তনের প্রসারণ। অতএব আয়তন প্রসারণ কত পেলাম, অতএব আয়তন প্রসারণ সমান পেলাম 3.51 সেমি কিউব। দেখো কোশ্চেন এবার দেখো ভালো করে একবার বলেছে, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে কোশ্চেনে। আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা এখানে কী করে বের করলাম, আলফার মান দেওয়া আছে, এখান থেকে গামার মান বের হলো 3 আলফা বের হলো, 3 আলফা মানে কত, এটাকে গুণ করলে 3 আলফা হলো 51 × 10⁻⁶। তো এখানে 10⁻⁶ পেলাম, এটাকে আলফার মান পেয়ে গেছে, গামার মান পেয়ে গেছে আমরা। আর আমরা জানি গামা সমান আয়তনের প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এখানে গামার বা সমান V2 বিয়োগ V1 বাই V1 ইন্টু T2 বিয়োগ T1। এখানে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি V2 বিয়োগ এই টোটালটা আমাকে বের করতে হবে, এটাই আমাকে বের করতে হবে এটা। তুমি এখানে V2 বিয়োগ V1 রাখতে পারতে, অথবা আয়তনের প্রসারণ রেখেই দিতে পারতে, কোনো ব্যাপার নেই, আয়তন প্রসারণ রেখে দিয়ে তুমি অঙ্ক করতে পারতে। আমি এটা লিখে ফেলেছি, আয়তন মানগুলো বসিয়ে ফেলেছি, আয়তন এখানে মানটা না বসিয়ে তোমরা এই জায়গায় টোটালটা আয়তন প্রসারণ লিখে চলে যেতে পারতে। এখানে পরপর মানগুলো পুট করা হলো, পুট করে জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে উত্তর আসলো 3.51 সেমি কিউব। এখানে জাস্ট গুণ করে কাটাকাটি, যা কাটাকাটি এখানে আছে গুণ করে ঠিক করে করতে হবে থেমে থেমে, তবে হয়ে যাবে। দেখো কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর 4-3, 4-3 ভিডিও কেটে গেছিলো, সেজন্য এটা আমি লেখা হয়ে গেছে, রেগুন চলতে হচ্ছে, সেটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি কী করে হয়েছে। 4-3 কোশ্চেন ছিল, 4-3 বিয়েরটা 5 সেমি বাহুবিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি, সরি এটা হয়ে গেছে সরি 4-3 এখান থেকে শুধু 4-3 অথবা বিয়েরটা 4-3 অথবা বি। এখানে ধরে নিচ্ছি কি, দেখো বলেছে যে দুটি নিরেট চোঙাকৃতি লোহার দণ্ডের দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত যথাক্রমে 2:1 এবং 1:2 হলে তাপীয় রোধের অনুপাত কত হবে। ধরি প্রথমটির দৈর্ঘ্য ধরলাম x, প্রথমটির দৈর্ঘ্য ধরলাম 2x, দ্বিতীয়টির দৈর্ঘ্য ধরলাম x একক, প্রথমটির ব্যাস ধরলাম y একক, দ্বিতীয়টির ব্যাস ধরলাম 2y একক। এখান থেকে আমরা প্রথমটির ব্যাসার্ধ পাবো R1 সমান ধরলাম y/2, এবং দ্বিতীয়টির তবে ব্যাসার্ধ কত পাবো দ্বিতীয়টির ব্যাসার্ধ R2 সমান y পাবো। এবার দেখো আমরা তাপীয় রোধ সমান জানি RA সমান L/KA, আর এর সমান কত L/KA। এখানে L হচ্ছে দৈর্ঘ্য আর এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো এখানে দেখো তারপরে হচ্ছে আমরা প্রথমটির তাপীয় রোধ বের করবো RS1 = প্রথমটির দৈর্ঘ্য কত, প্রথমটির দৈর্ঘ্য 2x ধরেছিলাম, তাই এখানে 2x বসলো, বাই K এর জায়গায় πr² অর্থাৎ প্রথমটির ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ এখান থেকে বললাম আমরা 8x/K πy²। দ্বিতীয়টির তাপীয় রোধ কত হবে RS2 = x/K πy², অর্থাৎ x/K πy²। এটা হলাম দ্বিতীয়টির তাপীয় রোধ, এবং দুটির তাপীয় রোধে যখন আমরা অনুপাত করলে x k πy² কেটে যাবে, এরপরে থাকবে 8:1। এটা হলো 4-3 অথবা বি এর অঙ্কটা। নেক্সট কোশ্চেন আছে 4-7 অঙ্কটা। 4-7 অঙ্ক একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে বলেছে যে 4-7 কি দেখা যাচ্ছে, ছবি দেওয়া আছে, ছবি দিয়ে বলেছে সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি 2 ওহম, যে এখানে ছবিটা দেওয়া আছে বলছে 3 ওহম একটি রোধ, তার সাথে একটা যুক্ত আছে 2 ওহম 2 ওহম সমান্তরালে, এবং হচ্ছে তড়িৎচলক বল দেওয়া আছে 10 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে কত 1 ওহম। সমান্তরাল সমবায়ে যুক্ত এই দুটো রোধের 2 ওহম রোধের তুল্য রোধের মান আমরা বের করবো গুণফল বাই যোগফল। তো
তো কত হলাম 4/4 মানে হচ্ছে 1 ওহম। এই দুটো তুলরোধ পেলাম 1 ওহম, এই 1 ওহমের সাথে এই 3 কী আছে শ্রেণী সমবায়ে যুক্ত, তাই লিখলাম কি 1 ওহম ও 3 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত, অর্থাৎ মিশ্র সমবায়টির তুলরোধ পেলাম 3 + 1 = 4 ওহম। এটা হলো টোটাল উত্তর কত 4 ওহম উত্তর বেরোলো। এবারে বি এর কী হচ্ছে মূল প্রবাহমাত্রা নির্ণয় করতে, আমরা প্রবাহমাত্রা সমান জানি কি I = E/R + R। ই হচ্ছে তড়িৎচালক বল, আর হচ্ছে বাহ্যিক রোধ, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এখানে ই এর মান কত আছে, ই এর মান দেয় 10, তাই 10 লিখলাম, 10/4 যোগ 5 কাটাকাটি হলো 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ মূল তবু প্রবাহমাত্রা কত হলো 2 অ্যাম্পিয়ার। দুটো কোশ্চেন উত্তর পেয়ে গেল। 3 নম্বর পার্টে দেখো কী বলেছে, এর সাথে 3 নম্বর বলেছে 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে। অতএব 3-এরটা 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ ইজিক্যাল কত, প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ ইজিক্যাল টু, আমরা জানি কি H/I²RT, এটা তো সূত্র, উৎপন্ন তাপের I²RT জুল। তো এইচ এর মান উৎপন্ন তাপ জানতে, I² মানে হচ্ছে 2² ইন্টু আর এর মান কত 2 ওহম, টি বলেছে 1 সেকেন্ড 1 জুল। তো এখান থেকে কত আসলো 2² 4, 4 × 2 = 8 করলে 8 জুল। উত্তর কত আসলো 8 জুল। 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের পরিমাণ কত I²RT জুল, অর্থাৎ I8 জুল। এই গেলো তোমাদের তড়িতের অঙ্কটা। 4-এর 7-এর অঙ্ক মধ্যে সরি ভুল হয়েছে, 4-এর 5-এর একটা অঙ্ক ছিল ছোটো করে। 4-এর 5-এর অঙ্ক কী বলছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। 4-এর 5 কী বলেছে, একটি বস্তুর দৈর্ঘ্য আছে 5 সেমি, এটিকে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য সম্পূর্ণ অবতল দর্পণের সামনে 10 সেমি দূরত্ব রাখলে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়, তবে রৈখিক বিবর্ধন কত হবে বলেছে। কত বস্তুর দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 10 সেমি। বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। অতএব রৈখিক বিবর্ধন কত হবে, রৈখিক বিবর্ধন 10/5 = 2, এর একক নেই, রৈখিক বিবর্ধন 2 হবে উত্তর। এই হলো 4-এর কত 5। নেক্সট কোশ্চেন কত আছে, নেক্সট 4-এর 7 হয়ে গেছে। নেক্সট হচ্ছে অঙ্ক নেই। এর একটা কোশ্চেন রয়েছে 4-এর 9-এর কোশ্চেনটা দেখো ভালো করে। 4-এর 9-এর কোশ্চেন পর্যায় সারণীর কোশ্চেন বলেছে ABCD 4টে মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 3, 9, 11 এবং 19, এদের মধ্যে কোনটি কি জানতে চেয়েছে। প্রথমে দিকে এ এর পারমাণবিক ক্রমাঙ্ক কত দেওয়া আছে 3, বি এর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে কত 9, সি এর দেওয়া আছে কত 11, আর ডি এর কত দেওয়া আছে, ডি এর দেওয়া আছে 19। এই তো 4টে জিনিস দেওয়া আছে। তাহলে ডি এর 2 মানে কত, 2 মানে হচ্ছে আমরা কি জানি 2 হলো 2,1 ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 1। এটা কত 2,7 ইলেকট্রন কত হবে 2,8,1 ইলেকট্রন কত হবে 2,8,1, অর্থাৎ এর মধ্যে দুটো পেয়েছি কি দ্বিতীয় পর্যায়ের মৌল, আর দুটো আছে এই একটা আছে তৃতীয় পর্যায়ের মৌল, আর একটা আছে চতুর্থ পর্যায়ের মৌল। আর গ্রুপ 1-এ আছে 3 জন, এ সি ডি আছে গ্রুপ 1-এ, আর বি আছে গ্রুপ 17। এটা কোনটা গ্রুপ 1, এটাও কোনটা গ্রুপ 1, এরও গ্রুপ 1-এ অবস্থান এরা। এটা হচ্ছে গ্রুপ কত 17তে অবস্থান করে। আর এর সাথে এটা কত পর্যায়ে, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, এটা কত পিরিয়ড, এটা হচ্ছে থার্ড পিরিয়ড, আর এটা হচ্ছে ফোর্থ পিরিয়ড এলিমেন্ট। এই তো মৌল। এবার বলেছে প্রথম কোশ্চেন দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে। 1 নম্বর কোশ্চেন 4-এর 9-এ 1 নম্বর বলেছে কোন তিনটি বলেছে কি, বলেছে কোন তিনটি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থান করে। একই শ্রেণীতে আছে কে, এ আছে, সি আছে, আর ডি আছে, এই তিনজনকে একই শ্রেণীতে অবস্থান করে। বি কোশ্চেন দেখো, বি কি বলেছে, কোনটির আয়নন শক্তি সব থেকে কম। আমরা জানি গ্রুপ 1 মৌলগুলোর আয়নন শক্তি কম হয়, এবং গ্রুপ 1-এর যত নিচের দিকে যাবে তার আয়নন শক্তি তত কম হবে, অর্থাৎ গ্রুপ 1-এর চতুর্থ পিরিয়ডে যেটা আছে, অর্থাৎ ডি এর আয়নন শক্তি সব থেকে কম হবে। সি কি বলেছে দেখো, কোশ্চেন বলেছে যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম হবে বি এর। নেক্সট কোশ্চেন হচ্ছে কি
ডি এ বলেছে কোনটির বিজারণ ধর্ম সব থেকে বেশি। এর বিজারণ ধর্ম সব থেকে বেশি কার হবে? বিজারণ ধর্ম সব থেকে বেশি হয় যার আয়নন শক্তি সব থেকে কম হয়, তার বিজারণ ধর্ম সব থেকে বেশি হয়। উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন ই কি বলেছে দেখো, কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কাদের হয়? গ্রুপ 17 মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হয়। উত্তর হবে বি। নেক্সট আছে এফ কি আছে দেখো, কোনটির জারণ ক্ষমতা সব থেকে বেশি? জারণ ক্ষমতা সব থেকে বেশি হবে বি এর, অর্থাৎ গ্রুপ 17 এলিমেন্ট এরা একটি ইলেকট্রন খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো যারা ইলেকট্রন খুব দ্রুত গ্রহণ করতে পারে তার জারণ ক্ষমতা বেশি হয়। উত্তর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর কত? 4-10 অথবা 4-10 অথবা অর 4-10 অথবা কি বলেছে দেখো, বলেছে যে লোহায় মরিচে নিবারণে জিঙ্কের প্রলেপ দিতে হলে, লোহায় মরিচে নিবারণে জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ রূপে কী কী ব্যবহার করবে? এগুলো সব শর্ট কোশ্চেন। দেখো শর্ট মানে ছোটো ছোটো কোশ্চেন, কিন্তু 3 নম্বর আছে। ক্যাথোড রূপে কী ব্যবহার করা হয়? ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে লোহার দ্রব্য, যে দ্রব্যের আমরা মরিচা নিবারণ করবো সেই লোহার দ্রব্য হচ্ছে ক্যাথোড। অ্যানোড রূপে কাকে ব্যবহার করবে? অ্যানোড রূপে ব্যবহার করা হয় যার প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ জিঙ্কের দণ্ড, জিঙ্কের দণ্ড। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করতে হবে? তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে কোনটি? তড়িৎ ব্যবহার করতে হবে যেটির প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ জিঙ্কের লবণ, অর্থাৎ ZnCl2 এর দ্রবণ অথবা ZnSO4 এর দ্রবণ, ZnSO4 এর দ্রবণ। নেক্সট কোশ্চেন দেখো, 4-12 অথবা অর 4-12 অথবা কি বলেছে? বলেছে যে C3H8 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম লেখো ও গঠন সংকেত ও IUPACর নাম লেখো। এদের মধ্যে কী ধরনের সমবেততা দেখা যায়? C3H8 ও এদের বলেছে দুটি আণবিক সংকেত দুটি যৌগের নাম লেখো, দুটি যৌগের নাম, গঠন সংকেত, IUPAC নাম। এদের দুটি যৌগ কত হবে? আমরা 3টে কার্বনকে পরপর লিখতে পারি, দিয়ে হাইড্রোজেন যদি হাতগুলো যদি আমরা পূরণ করি, এর কটা করে? প্রত্যেক কার্বনের 4টে হাত, একটা হাতে আমরা OH দিয়ে দিলাম, বাদবাকিগুলো যদি আমরা হাত পূরণ করি এইচ, দেখো কটা টোটাল 8খানা হাইড্রোজেন লাগবে, এবং 3টে হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এই পেলাম একটা যৌগ। আর একটা যৌগ কেমন পাবো আমরা? CH3OH, অর্থাৎ OHটাকে মাঝের কার্বনে দিয়ে একবার লিখতে পারবো, OHটাকে লাস্টের কার্বনে দিয়ে একবার লিখতে পারবো। এই যে গঠন সংকেত, এটাকে বলা হয়, এর নাম হচ্ছে IUPAC নাম 1-প্রোপানল। এটার নাম কি? 1-প্রোপানল। আর এটার নাম কত? 2-প্রোপানল। এটার নাম কি? 2-প্রোপানল। একটা হলো 1-প্রোপানল, একটা হলো 2-প্রোপানল। এদের নাম পেলাম, সংকেত পেলাম, IUPAC নাম পেলাম। এবার বলেছে কত? এদের কি ধরনের সমবায়? এটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়। এটা কি ঘটিত সমবায়? অবস্থান ঘটিত সমবায়বতা। এই হলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 5। মডেল কোশ্চেন নম্বর 5 শেষ করা হলো। এর পরবর্তী মডেল কোশ্চেন খুব শীঘ্রই আপলোড করা হবে। যারা আমার ভিডিও ফলো করে আসছো বা দেখে আসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, ভিডিওতে শেয়ার লাইক করবে। থ্যাংক ইউ।